করোনা রোগীর চাপে হিমশিম অবস্থা রাজশাহী ও খুলনা অঞ্চলের হাসপাতালগুলোর। শয্যা বাড়িয়েও সামাল দেয়া যাচ্ছে না, আরও 28 জনের মৃত্যু। সর্বোচ্চ শনাক্তের হার ঠাকুরগাঁওয়ে। বেগম জিয়া অনেক অসুস্থ, হার্ট ও কিডনির সমস্যায় ভুগছেন, জানালেন মির্জা ফখরুল। বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবারও আহ্বান। বর্ষার পর তীব্র ভাঙনের পূর্বাভাস, নদীপথে নাব্য সংকটের শঙ্কা, মাওয়াঘাট, মিয়ারচর ও কারখানা চ্যানেলে চালু রাখাই চ্যালেঞ্জ। এবং রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের জনজীবন। পানি নিচে কলকাতার অনেক এলাকা, বৃষ্টি থাকলে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। রোগীর চাপে হিমশিম অবস্থা রাজশাহী ও খুলনা অঞ্চলের হাসপাতালগুলোর। শয্যা বাড়িয়েও সামাল দেয়া যাচ্ছে না। গত 24 ঘন্টায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে করোনায় 28 জন মারা গেছেন। সর্বোচ্চ শনাক্তের হার ঠাকুরগাঁওয়ে 50.53%। অনেক এলাকায় বিশেষ লকডাউনেও নিয়ন্ত্রণ আসছে না কোভিড পরিস্থিতি। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার হটস্পটগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে হাসপাতালগুলোতে। আক্রান্তের সংখ্যা বাড়ায় রাজশাহী, সাতক্ষীরা, খুলনা ও যশোরের শয্যা ও লোকবল সংকট দেখা দিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 10 জন। এর মধ্যে রাজশাহীর 7 জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর 1 জন করে মারা গেছেন। 24 ঘন্টায় 400টি নমুনা পরীক্ষায় 166 জন শনাক্ত হয়েছেন, হার 41.5%। মেডিকেলে 309টি শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন 358 জন রোগী। আইসিইউতে আছেন 20 জন। বেডের আরো দরকার বেশি, কিন্তু বেড পাওয়া যাচ্ছে না, রোগী বেশি হয়ে গেছে। একটা সিট ফাঁকা হওয়া মাত্র 2-3 জন আসছে ওখানে দখলের জন্য। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে 5 জন করোনায় ও 2 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে খুলনার 4 জন, বাগেরহাটের 2 জন ও যশোরের 1 জন। 24 ঘন্টায় 656টি নমুনা পরীক্ষায় 181 জন শনাক্ত, হার 27%। 130 শয্যার বিপরীতে ভর্তি আছেন 159 জন। আইসিইউতে আছেন 19 জন। চাপ সামলাতে সদর হাসপাতালে 70 শয্যার করোনা ইউনিট সোমবার থেকে চালু। করোনা রিপোর্ট ছাড়া কোনো ট্রিটমেন্ট দিবে না, অথচ আমি 4 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমি কোনো রিপোর্ট পাই না। একজন রোগীর জন্য সিরিয়াল দিয়েছি, কিন্তু আসলে সিরিয়াল অনুযায়ী এখানে কিছুই হচ্ছে না। আমাদের এই 30 শয্যার 10 শয্যা বাড়ানো হয়েছে এইচডিউতে, 10 শয্যা রেড জোনে এবং 10 শয্যা ইয়েলো জোনে। রোগীর পরিমাণ বাড়তে থাকায় 250 শয্যার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ণ করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। 24 ঘন্টায় 186টি নমুনা পরীক্ষায় শনাক্ত 88 জন, হার 47%। মারা গেছেন 3 জন। লকডাউনের মধ্যেও এই হারে রোগী বাড়তে থাকলে চাপ সামলানো কঠিন হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। ভর্তি করতে পারিনি, গতকাল পাইছি কিন্তু সিট পাইনি বেডে, পরে বারান্দায় আর কি বেড দিয়ে রাখছি। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র কোভিড রোগী ভর্তি হবে। আজ থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে। যশোরে মারা গেছেন 4 জন। 24 ঘন্টায় 488টি নমুনা পরীক্ষায় শনাক্ত 203 জন, হার 42%। 80 শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগী ভর্তি আছেন 91 জন। যেহেতু বৃদ্ধি পাচ্ছে, আমরা আরও 24 বেডের একটি ওয়ার্ডকে আমরা সংযোজন করার চিন্তা ভাবনা আমাদের রয়েছে। ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার থেকে 23 জুন পর্যন্ত বিকেল 5টা থেকে সকাল 10টা পর্যন্ত জরুরি সেবা ব্যতীত বন্ধ থাকবে সকল ব্যবসা প্রতিষ্ঠান। অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। শনাক্তের হার 50.53%। দিনাজপুর মেডিকেলে মারা গেছেন 3 জন। সংক্রমণের হার 36.54%। করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি 81 জন, আইসিইউতে 14 জন। এছাড়া লালমনিরহাটে করোনা আক্রান্তের হার 50% ও কুড়িগ্রামে 39.39%। আহসানুল করিম, সময় সংবাদ। পুরো দেশে লকডাউন দেওয়ার নতুন কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস বলেছেন, জুলাই থেকে আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুখ্য সচিব বলেন, বাংলাদেশ কারো দয়ায় নয়, ভ্যাকসিন কেনার জন্য 14,000 কোটি টাকার তহবিল প্রস্তুত রেখেছে। যদিও ভ্যাকসিন উৎপাদক দেশগুলো অনেক সময় প্রতিশ্রুতি রক্ষা করছে না বলেও জানান মুখ্য সচিব। কোভিড-19 যুদ্ধে জয়ী হতে গেল ফেব্রুয়ারিতে বহির্বিশ্বের তুলনায় বেশ আগেভাগেই দেশব্যাপী গণটিকা কার্যক্রম শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ভ্যাকসিন সংকটে সেই কার্যক্রম থমকে যাবার ঘটনা এখন নতুন দুশ্চিন্তা।
অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে এই কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত দেশে চীনের সিনোফার্ম, সিনোভ্যাক, রাশিয়ার স্পুটনিক ভি, জার্মানির ফাইজার বায়োএনটেক ও সবশেষ বেলজিয়ামের জ্যানসেন সিলাগের টিকাসহ 6টি টিকা প্রয়োগের অনুমোদন দিয়ে রেখেছে বাংলাদেশ। চীনের সিনোভ্যাকের 10.5 লাখ, কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের 1 লাখ ও অ্যাস্ট্রাজেনেকার অল্প কিছু ডোজ এখন সম্বল বাংলাদেশের। এমন অবস্থায় টিকা নিয়ে কি ভাবছে সরকার জানতে চাইলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, চেষ্টা থেমে নেই। বর্তমানে ভ্যাকসিন মার্কেটটা কিন্তু ইটস এ সেলার্স মার্কেট, কেউ কিন্তু বিক্রি করছে না। আমরা পৃথিবীর সব জায়গায় খোঁজ পেয়ে চেষ্টা করেছি ডে 1 থেকে। তখন আমাদের কাছে যে অপশনটা ছিল সেটা কিন্তু আমরা গ্রহণ করেছি। প্রতিনিয়ত আমাদের রাষ্ট্রদূতেরা যোগাযোগ করে চলেছে, আমরাও যোগাযোগ করে চলেছি। ইতিমধ্যে আমরা কয়েকটা দেশের সঙ্গে কথা বলেছি, আমরা প্রত্যাশা করতেছি খুব দ্রুত আমরা পাবো। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের নীতি প্রণয়নে সংশ্লিষ্ট শীর্ষ এই কর্মকর্তা জানান, বিশেষ তহবিল থেকে মূল্য পরিশোধ করেই টিকা কিনতে চায় সরকার। যার কাছে আছে তিনি যদি ধরে রাখেন, বিক্রি না করেন, সবাই মুখে বলছে আমি দিব, কিন্তু কেউ কিন্তু কার্যত দিচ্ছেন। আমাদের 14,000 কোটি টাকা এখানে কিন্তু বরাদ্দ করে রাখা হয়েছে। কারোর কাছ থেকে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় বলছেন যে আমাকে ফ্রি দরকার নাই, আমি টাকা দিয়ে কিনবো, যেখানেই পাওয়া যায় সেখানেই কেনা হবে। দেশে করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা কতটুকু কার্যকর হচ্ছে জানতে চাইলে মুখ্য সচিব জানান, দেশব্যাপী লকডাউন হচ্ছে না আপাতত। জেলা প্রশাসক বা ওই স্থানীয় সিভিল সার্জন সবাই মিলে কিন্তু এই সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে। অতএব এখন কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী করার কোনো পরিকল্পনা কিন্তু প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে তুলনামূলক কম দামেই বাংলাদেশ ভ্যাকসিন কিনছে বলেও নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। লোয়েস্ট ইয়েতে কিন্তু আমরা সেটা পেয়েছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বর্তমানে খুবই অসুস্থ দাবি করে তাকে বিদেশে নেওয়ার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর 1.5 মাসেরও বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালে ভর্তির পর মে মাসের প্রথম সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানায় পরিবার। তবে আইনি বাধ্যবাধকতা থাকায় পরিবারের সেই উদ্যোগ ব্যর্থ হয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেড়াইদে বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়া খুবই অসুস্থ। তার যে হার্টের সমস্যা তৈরি হয়েছে, তার কিডনিতে সমস্যা তৈরি হয়েছে, তার আপনার লিভারের সমস্যা তৈরি হয়েছে এবং তার তো একটা পুরনো অসুখ যেটা তাকে অত্যন্ত কষ্ট দেয়, আর্থ্রাইটিস তো তার আছেই। এই সবগুলো মিলিয়ে তিনি অনেক অসুস্থ আছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার বেগম জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক, এই সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে, তাকে সেই সুযোগ দেয়নি। সরকারকে আহ্বান জানাবো যে রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে এই মহান নেত্রীকে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে দেওয়া হোক, তাকে মুক্তি দেওয়া হোক, যেটা অন্যায়ভাবে তাকে আটক করে রাখা হয়েছে। গত 10 এপ্রিল বেগম জিয়া করোনায় আক্রান্ত হন। 27 এপ্রিল তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। পূর্বাভাস অনুযায়ী অন্যান্য বছরের তুলনায় এবছর নদী ভাঙনের আশঙ্কা বেশি। এ কারণে নদীপথে নাব্য সংকটও বেশি হবার শঙ্কা তৈরি হয়েছে। সরেজমিন পরিদর্শন করে নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছেন, সংকট যাই হোক যে কোনো মূল্যে ঢাকা বরিশাল নৌপথ চালু রাখা হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পদ্মার মাওয়াঘাট, ঢাকা বরিশাল রুটের মিয়ারচর ও পটুয়াখালীর কারখানা চ্যানেল চালু রাখা। মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন রহমান। ভরা বর্ষায় অথই জলে টইটুম্বুর বাংলার নদী। স্রোতের তোড়ে কুল ছাপিয়ে কোথাও কোথাও জনপদে বৃষ্টি ও বানের জল। প্রকৃতির এই বৈচিত্র্যই সৌন্দর্যময় করে তোলে নদীমাতৃক বাংলাদেশকে। তবে বর্ষা ও বর্ষা পরবর্তী সময় প্রতি বছরই ঢাকা বরিশাল পটুয়াখালী নৌপথের কয়েকটি জায়গা ও মাওয়া ফেরিঘাটের সৃষ্টি হয় নাব্য সংকট। স্রোতের তোড়ে হারিয়ে যায় পথ নির্দেশক বয়াবাতিও। মূলত নদী ভাঙন ও উত্তরাঞ্চলের বন্যায় তৈরি হওয়া পলিমাটি পানির সাথে নেমে আসার
থাকার কারণেই এই সংকট। পূর্বাভাস অনুযায়ী এবছরের নাব্য সংকটের সংখ্যা আরও বেশি। তাই সংকট সমাধানে সরেজমিন পরিদর্শনে বৃহস্পতিবার উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ঢাকা থেকে পটুয়াখালী পর্যন্ত নৌপথ যাত্রা করছেন নৌপ্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শনের সময় তারা নদীপথের কোথায় কত মিটার গভীরতা রয়েছে তা আধুনিক যন্ত্র দিয়ে মেপে দেখছেন। বিআরডব্লিউটির চেয়ারম্যান জানান, পটুয়াখালী ঢোকার মুখে কারখানা নদীতে এলাকাবাসীর খনন কাজে বাধা দেয়ায় ওখানকার নাব্য সংকটের সমাধান করা যাচ্ছে না। এছাড়া বাকি সমস্যাগুলো প্রাকৃতিক। এখানে যেহেতু অস্থায়ী মার্কিং করি আমরা বাঁশ দ্বারা অথবা আমাদের ছোট ছোট পিসি পোল দ্বারা, তো এগুলো অনেক সময় স্থানীয় জনগণ বা যারা মাছ ধরার নৌকা তারা খুলে নিয়ে যায়। তারপরে আমরা চেষ্টা করি যাতে এখানে নিয়মিতভাবে মার্কিংগুলো আমরা প্রতিস্থাপন করতে পারি, নৌপথটা চালু রাখতে পারি। নৌপ্রতিমন্ত্রী জানান, ড্রেজার সংখ্যা বাড়িয়ে 45টি করা হয়েছে আর যে কোনো মূল্যে ঢাকা বরিশাল নৌ রুট সচল রাখা হবে। 31টি রুট আমরা কিন্তু ইতিমধ্যেই স্টাডি করা সম্পন্ন হয়ে গেছে এবং এই স্টাডির উপরে ভিত্তি করেই আমাদের কিন্তু ড্রেজিংগুলো হবে এবং বর্তমানে যেই রুটগুলো আছে নৌযান চলাচলের জন্য সেগুলো আমরা যেন স্মুথ থাকে সেই জন্য আমরা ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখব। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যে 42টি নৌ রুট রয়েছে তার সবই এসব বড় বড় নদী পার হয়ে যেতে হয় বর্ষা মৌসুমে, যা আরও বেশি কুল কিনারাহীন হয়ে পড়ে। তাই সংশ্লিষ্টরা বলছেন, মেইনটেন্যান্স ড্রেজিং ও এসব নদীতে পথ নির্দেশক বয়াবাতি যদি ঠিকমতো বসানো না হয় তাহলে ভবিষ্যতে ঢাকা বরিশাল নৌপথ ঝুঁকির মুখে পড়তে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মেঘনা নদী, বরিশাল। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা 9 বছরেও শেষ হয়নি। 3 দফা সময় বাড়িয়ে ব্যয় হয়েছে দ্বিগুণ। গর্ত আর কার্পেটিং না থাকায় দুর্ভোগের শেষ নেই। 1 ঘন্টা রাস্তা অতিক্রমে সময় লাগছে 3 থেকে 5 ঘন্টা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামী মাসে 6 লেনের কাজ দৃশ্যমান হলে যানজট ও দুর্ভোগ কমে আসবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা প্রায় 12 কিলোমিটার সড়ক জুড়ে সকাল সন্ধ্যা যানজটে নাকাল হাজার হাজার মানুষ। বিআরটিএ প্রকল্প সহ চলছে সড়ক প্রশস্তকরণ, ফ্লাইওভার ও ড্রেনেজ নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের খেয়ালিপনা ও প্রকল্প সংশ্লিষ্টদের উদাসীনতায় কয়েক দফা ব্যয় ও সময় বাড়ানোর পরও শেষ হয়নি প্রকল্পের কাজ। প্রকল্পটি 60% কাজ সম্পূর্ণ হয়েছে। স্টেশন রোড, চেরাগালী, গাজীপুরা মহাসড়কে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। কাদা জলজটে বেহাল মহাসড়কের এসব পয়েন্টে যানজট লেগেই থাকে। 3 বছর থেকে দেখতেছি রাস্তার কাজ করেছে কিন্তু কাজ হয় না। এখান থেকে গাজীপুরা যেতে 20-25 মিনিটের রাস্তা, এখানে আমি প্রায় এখানেই বসে আছি 2 ঘন্টার উপরে। যতবার চৌরাস্তা থেকে হাইটে আইছি, এটা কি হয় না কি একটা মানুষের পক্ষে হাঁটা সম্ভব? আমরা সরকারের কাছে আবেদন করতেছি যাতে সুন্দরভাবে দ্রুতগতিতে কাজটা হয়। টঙ্গী থেকে গাজীপুরা পর্যন্ত আগামী মাসে 6 লেন চালু করা গেলে যানজট ও দুর্ভোগ থাকবে না বলে দাবি এই কর্মকর্তার। টঙ্গী কলেজ গেট থেকে গাজীপুরা পর্যন্ত পূর্ব পাশে আছে, এই পাটটা আমরা খুব দ্রুত কমপ্লিট করার চেষ্টা করতেছি। এটুকু কমপ্লিট করলে আমার পাটটা পুরোপুরি 6 লেন কমপ্লিট হয়ে যাবে। বিআরটিএর তথ্য মতে এই প্রকল্পে 20.50 কিলোমিটার সড়কের মধ্যে উত্তরা থেকে টঙ্গী চেরাগালী পর্যন্ত 4.5 কিলোমিটার এলিভেটেড বিআরটিএ লেন এবং বাকি 16 কিলোমিটার থাকবে সমতল। কয়েক দফা ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 4200 কোটি টাকার ওপর। সময় সংবাদ, গাজীপুর। চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার সাথে কথা কাটাকাটির জেরে এক সিএনএফ এজেন্টের লাইসেন্স সাময়িক বাতিলের প্রতিবাদে চট্টগ্রাম কাস্টমসে কর্মবিরতি পালন করছেন সিএনএফ এজেন্টরা। এতে বন্ধ রয়েছে শুল্ক আদায় কার্যক্রম। এতে বন্দরে পণ্য খালাসে প্রভাব পড়েছে। আন্দোলনকারীরা জানান, গতকাল এক কাস্টমস কর্মকর্তার সঙ্গে এক সিএনএফ এজেন্টের শুল্ক আদায় নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে সিএনএফ এজেন্টের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়। এরপর থেকে কর্মবিরতি শুরু করেন সিএনএফ এজেন্টরা। তারা কাস্টমস ভবনের সামনে বিক্ষোভ করেন। দুপুর 2টার দিকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলেও অন্যান্য দাবিতে আন্দোলন এখনও অব্যাহত আছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। তাই সেনা কর্মকর্তাদের দেশপ্রেমিক হয়ে ওঠার পাশাপাশি দেখাতে হবে চূড়ান্ত পেশাদারিত্ব। বাংলাদেশ মিলিটারি একাডেমির 80তম দীর্ঘমেয়াদী কোর্সের কমিশন এবং রাষ্ট্রপতি কুচকাওয়াজে সালাম নিতে এসে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এই আহ্বান জানান। এবারে 5 ফিলিস্তিনি সহ 6 বিদেশি কমিশন পেয়েছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
আকাশে উঠছে বেলুন। এ যেন নবীন সেনা কর্মকর্তাদের স্বপ্ন ছোঁয়া। নিজেদের টুপি উড়িয়ে তাই জানান দিল কমিশন প্রাপ্তির। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারের মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয় ৮০তম দীর্ঘমেয়াদী কোর্সের সমাপনী কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আর নবীন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া তার বক্তব্যতে ছিল দেশপ্রেমিক হয়ে ওঠার আহ্বান। একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সামরিক বাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭৫ সালে ১১ জানুয়ারি প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি নবীন সামরিক অফিসারদের নৈতিক গুণাবলী সম্পন্ন, পেশাগত দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছিলেন। এবার ১৭১ জন ক্যাডেট অফিসার হিসেবে কমিশন প্রাপ্ত হন। এর মধ্যে ১৫২ জন পুরুষ এবং ১৩ জন নারী অফিসার। আর সিনিয়র আন্ডার অফিসার সারদাস মাহবুব সেরা ক্যাডেট হিসেবে ছোট বর্ণার এবং আশরাফুল আলম সামরিক বিদ্যা পারদর্শী হিসেবে সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেন। পরে সেনাপ্রধান সহ অভিভাবকরা তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। অভিভাবকরাও আশা করছেন তাদের সন্তানরা আদর্শ মানুষ হিসেবে দেশের হয়ে কাজ করবেন। ও যেমন আমাকে লাস্ট টাইম বলেছিল, মা দোয়া করো যাতে ভালো মানুষ হই। তো আমি এর চেয়ে বড় কিছু চাই না, যে ভালো মানুষ সে অবশ্যই দেশের জন্য কন্ট্রিবিউট করবে। আজকে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত একজন মা হিসেবে। Has got the sword of honor and to serve the nation and we expect him to do so. ৮০তম দীর্ঘমেয়াদী কোর্সে ৫ জন ফিলিস্তিনি এবং ১ জন শ্রীলঙ্কান অফিসার রয়েছে। আর মাত্র কয়েকদিন পরেই ১৬তম সেনাপ্রধান হিসেবে বিদায় নিতে যাচ্ছেন জেনারেল আজিজ আহমেদ। আর তাই এই ৮০তম লং কোর্স এবং রাষ্ট্রপতি কুচকাওয়াজে সালাম নিতে এসে তিনি ছিলেন অনেকটা আবেগঘন। তিনি বলেছেন তার এই কর্মজীবনে তিনি কোনো রকম আপোষ করেননি। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে কমল দে, সময় সংবাদ। রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গের জনজীবন। কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা এখন পানির নিচে। শহরটিতে একদিনে বৃষ্টি হয়েছে ১৫৫ মিলিমিটার। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, আমি আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল রাত থেকে সন্ধ্যের পর থেকে তুমুল বৃষ্টিপাতে কার্যত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, আপনি দেখতে পাচ্ছেন যে এটি রাস্তা, একটি অন্যতম শিয়ালদার একটি অন্যতম গুরুত্বপূর্ণ পটারি রোড, একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং এই রাস্তায় কিন্তু হাঁটু সমান পানি রয়েছে। গাড়ির চাকা ডুবে গিয়ে প্রায় ইঞ্জিন ছুঁই ছুঁই অবস্থা। সেই অবস্থা কিন্তু আষাঢ়ের দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে। কলকাতার 17টি সুইচ গেট, আপনি জানেন যে জোয়ার এবং ভাটার উপর নির্ভর করে এবং গঙ্গা লাগোয়া কলকাতা শহর। দুপুর 1টার পর সেই সুইচ গেটগুলো খুলে দেওয়া হয়েছে, কারণ জোয়ার ছিল। জোয়ার থাকার কারণে গঙ্গার পানি যাতে কলকাতার উপরে না আসে সে কারণে কিন্তু দুপুর 1টার পর থেকে এই সুইচ গেটগুলো খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সকালবেলা যে এখানটায় প্রায় হাঁটু কোমর পর্যন্ত পানি ছিল সেটি কিন্তু নিচে দাঁড়িয়ে ঠিক হাঁটু পর্যন্ত আছে। তো এই ছবিটা কলকাতার উত্তর এবং দক্ষিণে, মধ্য কলকাতার প্রায় সব জায়গায় এই জল ছবিটা প্রায় সমান। রাজ্য সরকার এবং বিশেষ করে কলকাতা কর্পোরেশনের যে পাম্পিং স্টেশনগুলো আছে ৭৪টি, সেই পাম্পিং স্টেশনগুলো থেকে ইতিমধ্যে কাজ রয়েছে এবং বিশেষ করে আরো 14টি পাম্পিং স্টেশন অতিরিক্ত বিশেষ পাম্প দিয়ে কিন্তু এই জল সরানোর কাজ করা হচ্ছে এখনো পর্যন্ত। তবে কলকাতা কর্পোরেশন থেকে জানানো হয়েছে যে চলমান যে বর্ষণ, এটা খানিকটা এখন কিছুক্ষণ ধরেই আমি দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, সেটি কিন্তু খানিকটা কম। তবে আকাশের যে অবস্থা তাতে কিন্তু আবার যে কোনো সময় তুমুল বর্ষণ শুরু হতে পারে। আপনি জানেন যে বর্ষা শুরু হয়ে গেছে, বর্ষার যে প্রকৃতির যে নিয়ম সেই নিয়মেই কিন্তু এই বৃষ্টিপাত চলবে। শুধু পশ্চিমবঙ্গের এই রাজধানী কলকাতাতে নয়, পশ্চিমবঙ্গের যে 4-5টা জেলা কলকাতা লাগোয়া, বিশেষ করে গঙ্গা লাগোয়া জেলাগুলো আছে, বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতা জেলাতে কিন্তু বিভিন্ন এলাকায় আমরা দেখেছি সকাল থেকে জলমগ্ন অবস্থায়, যে অকাল বন্যা যেটাকে বলা হয়, ঠিক যেভাবে যদি সেরকম ভাবে দৃশ্যায়িত করা হয় ঠিক সেরকম ভাবে। আপনি জানেন যে রাজ্যের যে প্রধান আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে গতকাল সন্ধ্যের পর থেকে আজকে সকাল পর্যন্ত রাজ্যে গড় যে বৃষ্টিপাত সেটি 144 মিলিমিটার হয়েছে এবং শুধুমাত্র কলকাতায় কিন্তু হয়েছে 155 মিলিমিটার, যা স্বাভাবিকের থেকে দ্বিগুণ বলে মনে করা হচ্ছে। সেটি নানা কারণে, আপনি জানেন যে প্রকৃতির অবস্থা এখন নানা কারণেই প্রকৃতির খামখেয়ালিপনা বেশি বেড়ে গিয়েছে। সেটি আমাদের ব্যবহারের কারণেই হয়েছে। নানা রকম ভাবে
প্রকৃতির সঙ্গে আমাদের যে দুর্ব্যবহার সেটি কারণে কিন্তু এই প্রকৃতির এই নানা রকম ভাবে বিভিন্ন রকমের বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা এখন অকাল বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিন এরকম ভাবে চলবে। আবহাওয়া দপ্তর থেকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই তুমুল বর্ষণের সাথে সাথে বজ্রপাত হবে। ইতিমধ্যে দেখেছেন যে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, আবার যে কোনো সময় কিন্তু তুমুল বর্ষণ শুরু হতে পারে। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত এবং তুমুল বর্ষণের আমার কাছে থাকা সবচেয়ে সীমিত। পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন এবং এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সুব্রত আচার্য। ভারতে কোভিড রোগীদের মধ্যে এবার গ্রিন ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মধ্যপ্রদেশে করোনা থেকে সেরে ওঠা এক ব্যক্তি ভয়াবহ এই গ্রিন ফাঙ্গাসে সংক্রমিত হন বলে জানিয়েছেন চিকিৎসকরা। করোনার মধ্যেই গ্রিন ফাঙ্গাসকে নতুন উদ্বেগ বলছেন তারা। এদিকে করোনার ভয়াবহ ডেল্টা ধরনের বিরুদ্ধে কোভিশিল্ডের টিকা 61% কার্যকর বলে জানিয়েছেন গবেষকরা। করোনায় বিপর্যস্ত ভারতে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস। ব্ল্যাক, হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাসের পর এবার দেশটিতে গ্রিন ফাঙ্গাস শনাক্ত হয়েছে। মধ্যপ্রদেশে করোনা থেকে সেরে ওঠা 34 বছর বয়সী এক ব্যক্তি গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হন বলে জানিয়েছেন ইন্দোরের চিকিৎসক ডাক্তার রবি দোষী। ভারতে এটি প্রথম গ্রিন ফাঙ্গাসে আক্রান্তের ঘটনা। ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণার মধ্যেই নতুন এই ফাঙ্গাস শনাক্ত হওয়ায় চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। চিকিৎসকরা বলছেন করোনা মহামারী ও ছত্রাকজনিত বিভিন্ন সংক্রমণের মধ্যে গ্রিন ফাঙ্গাস পরিস্থিতি আরও জটিল করতে পারে। তবে এটি নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলেও জানিয়েছেন শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের বক্ষব্যাধি বিভাগের প্রধান চিকিৎসক রবি দোষী। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের মতো নাক থেকে রক্ত ঝরা, জ্বর এই উপসর্গের পাশাপাশি রক্তে এই ছত্রাক ছড়িয়ে যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন সংক্রমণের স্থান ও রঙের উপর ভিত্তি করে মূলত এই ফাঙ্গাসের নামকরণ করা হয়। ব্ল্যাক ফাঙ্গাসের তুলনায় হোয়াইট ফাঙ্গাস অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তবে গ্রিন ফাঙ্গাসের ভয়াবহতা নিয়ে এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি। এদিকে করোনার পাশাপাশি কোভিডের বিভিন্ন ধরন, বিশেষ করে ভয়াবহ ডেল্টা ধরনের সংক্রমণের কারণে টিকার কার্যকারিতা নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠেছে। এ অবস্থায় করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধে লড়াইয়ে টিকার কার্যকারিতা নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ। গবেষণায় বলা হয়, করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা কোভিশিল্ডের 61% সুরক্ষা দিতে সক্ষম, আর 2 ডোজ টিকা 65% কার্যকরী। ওমরিনান, সময় সংবাদ। আর্চারির খবর। ফ্রান্সে বিশ্বকাপের ফলাফল ছাপিয়ে দলগতভাবে অলিম্পিকের টিকিট সংগ্রহটাই মূল লক্ষ্য বাংলাদেশ রিকার্ভ আর্চারি দলের সদস্যদের। এককের পর এবার টিম হিসেবেও টোকিও মাতাতে চায় রোমান্দিয়ার দল। তবে বৃষ্টির কারণে দেশে অনুশীলনের সুযোগ সেভাবে না মেলায় কিছুটা চিন্তিত আর্চাররা। যদিও প্রতিপক্ষ যেই আসুক, নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য কিছু করতে মরিয়া তারা। মধ্যরাত, সবাই তখন ডুবেছিল গভীর ঘুমে। এর মাঝেই রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-এ ব্যস্ততা বাড়ে সবার। সেখানে উপস্থিত বাংলাদেশ আর্চারি দলের সদস্যরা। হেতু বিশ্বকাপ স্টেজ 3-তে অংশ নিতে যেতে হবে ফ্রান্স। আর্চারি থেকে সরাসরি এককভাবে যে কোনো একজন যাবেন অলিম্পিকে, সেটা ঠিক হয়েছে অনেক আগেই। কারো নাম না বলা হলেও সেটা যে রোমান্সানা তা জানা আছে সবারই। কিন্তু আইফেল টাওয়ারের দেশে সুযোগ আছে দলগতভাবে টোকিওর টিকিট কাটার। তাই তো চ্যালেঞ্জটা এবার একটু বেশি। গত স্টেজে আমরা অনেক ভালো রেজাল্ট করেছি, তো আশা আছি যে এবারে লক্ষ্য হচ্ছে আমাদের অলিম্পিক কোয়ালিফাই নিয়ে টিম ইভেন্টে ছেলেদের এবং মেয়েদের। তো আশা করি ওই লক্ষ্যে যাচ্ছি, যেন ইনশাল্লাহ আর একটা টিকিট আমরা জোগাড় করতে পারি টিম ইভেন্টে। কিন্তু সুইজারল্যান্ড থেকে ফিরে কোয়ারেন্টিনার বৃষ্টির কবলে পড়ে অনুশীলনের সুযোগ মিলেছে কম। তার উপর স্টেজ 3-তে প্রতিপক্ষ অনেক শক্তিশালী আগের চেয়ে। তবে সেসব নিয়ে একেবারেই ভাবছেন না আর্চাররা। আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে লড়তে চান নিজেদের সেরাটা দিয়ে। এর আগেও আমরা ভাবছিলাম যে দেশগুলো অনেকই সবাই স্ট্রং ছিল, তবু আমরা বিট করতে পারছি। তো মনের শক্তি এবং আমরা যদি আল্লাহর রহমতে সবকিছু করতে পারি নিজের বেস্টটা দিয়ে, তাহলে ইনশাআল্লাহ হয়তো বা সেই সব স্ট্রং প্রতিদ্বন্দ্বীকেও আমরা বিট করতে পারবো। ঝড় বৃষ্টি হোক আর যত বাতাস হোক, যতক্ষণ পর্যন্ত না টার্গেট ফেস দেখা যাবে ততক্ষণ আমাদের গেম কন্টিনিউ চলে। তো আশা রাখি যে যতটুকু করেছি ততটুকুই আমাদের জন্য এনাফ। ফ্রান্সে আর্চারি বিশ্বকাপ স্টেজ 3-তে অংশ নিচ্ছে বিশ্বের 51টি দেশ, যেখানে শুধু রিকার্ভ ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
করোনা রোগীর চাপে হিমশিম অবস্থা রাজশাহী ও খুলনা অঞ্চলের হাসপাতালগুলো। শয্যা বাড়িও সামাল দেওয়া যাচ্ছে না। আরও 28 জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্তের হার ঠাকুরগাঁওয়ে। বেগম জিয়া অনেক অসুস্থ, হার্ট ও কিডনির সমস্যায় ভুগছেন, জানালেন মির্জা ফখরুল। বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবারও আহ্বান। এবং বর্ষার পর তীব্র ভাঙনের পূর্বাভাস, নদীপথে নাব্য সংকটের শঙ্কা, মাওয়া, মিয়ারচর ও কারখানা চ্যানেল চালু রাখাই চ্যালেঞ্জ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।